আমার বিয়ের মাত্র 5 দিন আগে আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সময় তাদের ছেড়ে কথা বলেনি। গত 3 বছর আগে আমার বোনের হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমার ছোট বোন উর্মিও কিছুদিন আগে হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ায় তার একমাত্র ছেলের শেষ আশ্রয়স্থল হই আমি, যে বোন আমাকে গত 20 বছর আগে চরমভাবে ঠকিয়েছিল। আর এই গত 20 বছরে উর্মি আমাকে 15টা চিঠি দিয়েছিল, কিন্তু তা কখনো আমি খুলেও দেখিনি। কিন্তু আজ মনে হচ্ছে এই চিঠির মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা আমার অজানা। আমি চিঠির বক্সটা বের করলাম। অনেক দিনের পুরনো হওয়ায় কাগজগুলো হলুদ হয়ে গেছে, আমার হাত কাঁপছে। আমি ধীরে ধীরে প্রথম চিঠিটা খুললাম। প্রথম লাইনটাই আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আপা, আল্লাহর কসম, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি দাঁতে দাঁত চেপে ফুলছিলাম, তবুও পড়তে লাগলাম। আমি জানি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কিন্তু সত্যিটা তোমার জানা দরকার। সবকিছু সায়ানেই শুরু করছিল। সায়ান আমার স্কুল ছুটির পরে প্রতিদিন আমার সাথে দেখা করত। আমি কথা বলতে না চাইলেও আমার পথ আটকে দাঁড়িয়ে থাকতো আর বলতো সে নাকি এমন একটা বিয়েতে আটকে গেছে যেটা সে কখনোই মন থেকে চায়নি। আমার মুখ গরম হয়ে উঠলো। চিঠিটা হাত থেকে পড়ে গেল। আমি সারা জীবন ভেবেছি উর্মিই সায়ানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভেবেছি ওর সৌন্দর্য, ওর হাসি, মিষ্টি স্বভাব দিয়ে আমার আর সায়ানের সম্পর্কের মাঝে ও ঢুকে পড়েছে। কিন্তু চিঠিটা অন্য কিছু বলছিল। আমি তাড়াতাড়ি দ্বিতীয় চিঠিটা খুললাম। আমি আর সায়ান পালিয়ে আসার পরে আমরা বিয়ে করি। প্রথম কয়েক মাস আমাদের সংসার ভালোই কাটছিল, কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই সায়ানের আসল চেহারা বেরিয়ে এলো। ও কোনো কাজ করতো না, সারাদিন মদ খেয়ে পড়ে থাকতো, আমার গায়েও হাত তুলতো আপা। আর আবির জন্মানোর পরে ওর স্বভাব আরো খারাপ হয়ে যায়। আমি শুধু আমার ছেলেটার জন্য মুখ বুজে সব সহ্য করেছি আপা। কিন্তু সত্যিটা হলো, যাকে তুমি এতদিন হৃদয়ের ক্ষত হিসাবে বয়ে বেরিয়েছো, সে কোনোদিন তোমার যোগ্যই ছিল না। আমি নিজের মুখে হাত চাপা দিলাম। 20 বছর ধরে আমি নিজের ভিতরে বোনের বিরুদ্ধে আগুন বয়ে বেরিয়েছি। 20 বছর ধরে বিশ্বাস করেছি একমাত্র ভুক্তভোগী আমি, কিন্তু চিঠিগুলো একদম ভিন্ন একটা সত্যি দেখাচ্ছিল। তাড়াতাড়ি করে পরের চিঠিটা খুললাম। জানো আপা, আবিরের বয়স এখন 7 বছর। ওকে স্কুলে দিয়েছি, আর আমি একটা সেলাই মেশিন কিনেছি। টুকটাক কাজ করে সংসার চালাচ্ছি। কিন্তু এই চিঠিতে কোথাও সায়ানের কথা লেখা ছিল না। শেষ চিঠিতে এসে আমি এমন কিছু পেলাম যা আমাকে সত্যিই বদলে দিল। যদি আমার কিছু হয়ে যায়, প্লিজ আপা, আমার কারণে আবিরকে ঘৃণা করো না। ছেলেটা খুব ভালো, সে ছবি আঁকতে ভালোবাসে, কুকুর ভালোবাসে। যদি কোনোদিন পরিস্থিতি তাকে তোমার কাছে নিয়ে যায়, তাহলে তাকে সেই চোখে দেখো না যেভাবে তুমি আমাকে দেখেছিলে। আর একটা কথা, যদিও আমার বলা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি, সায়ানকে পারলে মাফ করে দিও। ও আর দুনিয়াতে নেই। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ভেঙে পড়লাম। অনেক বছর পরে প্রথমবার এত জোরে কাঁদলাম। হঠাৎ করে জানালার পাশে একটা আওয়াজ শুনে ওদিকে তাকালাম। সাথে সাথে একটা কালো ছায়া সরে গেল। বুঝলাম আমার কান্না শুনে আবির হয়তো উকি দিয়ে দেখছিল, কিন্তু ভিতরে আসার সাহস পায়নি। সে রাতের পরে বাকিটা বদলে গেল। এখন বাড়িতে শুধু আমার একার পায়ের শব্দ ছিল না, রান্নার গন্ধ বেড়ে গেল। রাত পর্যন্ত বাতি জ্বলতো আবিরের পড়ার জন্য, আর মাঝে মাঝে একটা ছোট্ট হাসির শব্দ শোনা যেত। যদিও তার ভিতরে এখনো ভয় জমেছিল, কিন্তু গ্রাম বদলায়নি। মানুষ এখনো ফিসফিস করত, ও উর্মির ছেলে, তার মতোই দেখতে হয়েছে, নিশ্চয়ই তার মতোই হবে। এক শীতের সন্ধ্যায় আমি আবিরের জন্য অপেক্ষা করছিলাম। মাগরিব পেরিয়ে গেছে, ছেলেটার কোনো খবর নেই। বারবার উঠোনে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিলাম। অকারণে বুক ধড়ফড় করছিল। অবশেষে গেট খুলে সে ভিতরে ঢুকলো। ও পুরো ভিজে গেছে। আমি রাগে গর্জে বলে উঠলাম, এতক্ষণ কোথায় ছিলে? আবির থমকে গেল, চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। মনে হলো এমন উদ্বিগ্ন গলায় কেউ কোনোদিন তাকে শাসন করেনি। আমি আরো বললাম, একটা খবর দিতে পারো না? কত দেরি হয়ে গেছে বুঝছো? আবির অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি জানতাম না কেউ আমার জন্য এত চিন্তা করবে। ওর এই কথাটা শুনে আমার সমস্ত রাগ হঠাৎ গলে গেল। সেদিন রাতে আমি প্রথমবার আবিরের কান্নার আওয়াজ শুনলাম, খুব চাপা কান্না। আমি ধীরে ধীরে দরজা খুলে দেখি সে মেঝেতে বসে আছে, 2 হাঁটু জড়িয়ে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে বলল, চেষ্টা করি ঝামেলা না করতে, তবুও হয়ে যায়। সবাই মনে করে আমি বোঝা। আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি ওর সামনে গিয়ে বসলাম। কে বলেছে তুমি বোঝা? আবির ফিসফিস করে বলল, সবাই। তারপরে একটু থেমে বলল, আপনিও হয়তো। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। 2 হাতে ওর মুখটা তুলে ধরে বললাম, শোনো বাবা, তুমি আমার দায় নয়, তুমি আমার আপন মানুষ। আবির স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদতে শুরু করলো যেন বহু বছরের জমে থাকা সব ভয় একসঙ্গে বেরিয়ে আসছে। আমি তার মাথায় হাত রেখে একটা কথাই বলছিলাম বারবার, আমি আসি বাবা, আমি আসি। সেদিন রাতের পরে আমাদের সম্পর্ক পুরোপুরি বদলে গেল। মাঝে মধ্যেও ভুল করে বলে ফেলতো আম্মু।
তারপরে সে ভয় পেয়ে থেমে যেত। আমি এমন ভান করতাম যেন কিছুই শুনিনি, কিন্তু ভিতরে ভেতরে একটা ভাঙা জায়গা জোড়া লাগছিল। বসন্তের সময় স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো। আবির আমাকে কিছু না বলে একটা ছবি জমা দিয়েছিল। পরদিন স্কুল থেকে প্রধান শিক্ষকের একটা ফোন এলো, আপনি একটু আসবেন, আপনার ছেলের আঁকা ছবি প্রথম হয়েছে। আপনার ছেলে শব্দটা শুনে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। স্কুলে গিয়ে দেখি একটা বড় ক্যানভাসের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। ছবিটায় একজন মহিলা রান্নাঘরে দাঁড়িয়ে, হাতে ধোয়া ওঠা পায়েসের বাটি। পিছনের জানালা দিয়ে বিকেলের আলো এসে পড়েছে। মহিলাকে চিনতে আমার 1 সেকেন্ডও লাগেনি, সে আমি। ছবিটার নিচে ছোট্ট করে লেখা ছিল আমার ঠিকানা। আমার চোখ ঝাপসা হয়ে গেল। সারা জীবন আমি নিজেকে কি ভাবতাম? একজন পরিত্যক্ত নারী, যার বিয়ে হয়নি, সংসার হয়নি, সন্তান হয়নি, কিন্তু একটা শিশুর কাছে আমি ছিলাম তার ঠিকানা, তার বাড়ি। আমি কিছু না বলে পরম মমতায় আবিরকে জড়িয়ে ধরলাম। ও লজ্জা পেয়ে বলল, ছবিটা তেমন খারাপ হয়নি তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বাবা। তুমি নিজের অজান্তে আমাকে এত সুখ এনে দিয়েছো যা তুমি জানো না। আর মনে মনে ভাবলাম, উর্মি আমার কাছ থেকে সবকিছু নিয়ে যায়নি, সে অজান্তেই আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়ে গেছে। একটা বাড়ি, একটা সম্পর্ক, একটা অসম্পূর্ণ হৃদয় আবার জোড়া লাগানোর সুযোগ। আমি আবিরের হাত ধরে বাড়ি ফিরছি। আমার সন্তানকে নিয়ে বাড়ি ফিরছি। আজ আমার কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই। মা হওয়ার এক অসম্ভব তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছি। সমাপ্ত।